আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজনের সাথে আছি নুসরাত লাবনী। শুরুতেই জানাবো এখনকার সিটিসেল সংবাদ শিরোনাম। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি যৌথ সভা, 6 দিনের কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা চলছে। সশস্ত্র বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান সাবেক সেনা কর্মকর্তাদের। ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে কয়েকজন সাবেক কর্মকর্তার বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য। উন্নত দেশগুলো প্রতিশ্রুতি পূরণ না করায় উন্নত দেশের তালিকা, প্রতিশ্রুতি পূরণে চাপ সৃষ্টির আহ্বান অর্থমন্ত্রীর। বাংলাদেশে গ্যাস অনুসন্ধান, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সংস্কারে রাশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। যুদ্ধাপরাধ বিচারে সাক্ষীদের নিরাপত্তায় সুরক্ষা দল গঠনের উদ্যোগ। নির্ধারিত সময়ের মধ্যেই সাইদের বিরুদ্ধে প্রতিবেদন। এবং ভাঙনের বিপরীতে চাঁদপুরে গড়ে উঠছে নতুন অনেক কিছু। 1000 কোটিরও বেশি টাকার প্রকল্প নিয়েছে সরকার। জানাবো বিস্তারিত সংবাদ। বিএনপি যৌথ সভা চলছে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে। সভাপতিত্ব করছেন দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। বৈঠকে 25শে নভেম্বর থেকে 6 দিনের কর্মসূচি সফল করার কৌশল নিয়ে আলোচনা চলছে। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সালেহ বিপ্লব। আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। সালেহ বিপ্লব। বিপ্লব, যৌথ সভার সর্বশেষ পরিস্থিতি কি? আলোচনা কতদূর এগোলো? লাবণী, আমরা যতদূর জানতে পারলাম, আমরা বৈঠকের ঠিক পাশে অবস্থান করছি, দরজার বাইরে। শেষ পর্যায়ে এবং এই বৈঠকে তারা বলেছেন যে 6 দিনের যে কর্মসূচি সেটা নিয়ে তারা আলোচনা করছেন এবং যে জেলা পর্যায়ের সমাবেশ আছে, বিভাগীয় পর্যায়ের সমাবেশ আছে 28 তারিখ, আপনি জানেন। মূলত কর্মকৌশল আর সরকার যদি বাঁচতে যায় সেক্ষেত্রে দলের কৌশল কি হবে সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছেন। ধন্যবাদ বিপ্লব। ধন্যবাদ আপনাকে। পোশাক শিল্পকে হরতালের আওতামুক্ত রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারীদের সংগঠন বিজিএমইএ। বাটেক্সপো 2010 নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরোধী দলের প্রতি এই আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শিদি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের 21তম বাটেক্সপো মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ভারত, পাকিস্তান, চীন, ব্রাজিল সহ 89টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। এবারে বাটেক্সপো মেলায় বাংলাদেশ বেশ কিছু স্পট অর্ডার পাবে বলে আশা প্রকাশ করেছেন বিজিএমইএ সভাপতি। দেশের অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে পোশাক শিল্পকে হরতালের আওতামুক্ত রাখবেন, সেই একান্ত প্রত্যাশা আমাদের। এবং আমরা পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের নেত্রীর কাছে আমাদের সবিনয়ে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। সশস্ত্র বাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি ছাড়ার ঘটনায় কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার বক্তব্যকে বিভ্রান্তিকর এবং মনগড়া বলে মন্তব্য করেছেন তারা। আরও জানাচ্ছেন মাহমুদুল করিম চঞ্চল। বেগম জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে গত কয়েকদিনে সশস্ত্র বাহিনীকে জড়িয়ে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে তা নিয়ে ট্রাস্ট মিলনায়তনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংবাদ সম্মেলন। 1975 সাল থেকেই সশস্ত্র বাহিনীকে নিয়ে রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেন তারা। 7ই নভেম্বর 1975 থেকে শুরু হয় সশস্ত্র বাহিনীকে নিয়ে রাজনীতি। হাতে গোনা কয়েকজন উচ্চাভিলাষী কর্মকর্তার হীন স্বার্থ চরিতার্থের জন্য ব্যবহার করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। সেনানিবাসে করা হয়েছে রাজনীতির কেন্দ্রবিন্দু। কারো কারো ক্ষমতার মোহে শত শত অফিসার, জেএসইও, সৈনিককে ফাঁসিতে ঝুলতে হয়েছে। জেল জুলুম সহ চাকরিচ্যুত হয়েছে, অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে অনেককে। সেনানিবাসে বসে রাজনৈতিক দল গঠিত হয়েছে। ইউনিফর্ম পরিহিত অবস্থায় নির্বাচন করে রাষ্ট্রপ্রধান হয়েছে, আর তার দায়ভার বহন করতে হচ্ছে আজকে সমগ্র প্রতিষ্ঠানটিকে। তারা বলেন, ক্যান্টনমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেনানিবাসের কোনো বাড়ি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ হলে তাতে সশস্ত্র বাহিনীর কিছু করার নেই। আইনকে তার আপন গতিতে চলতে দিতে হবে। আইনকে মেনে সশস্ত্র বাহিনীকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, এই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। সেনানিবাস কোনো রাজনীতির
কেন্দ্র হতে পারে না। দলমত নির্বিশেষে সকল নেতানেত্রীর কাছে আমাদের সনির্বন্ধ নিবেদন, অনুগ্রহপূর্বক মহান এই প্রতিষ্ঠানটির ভাবমূর্ত অক্ষুণ্ণ রাখুন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অভিযোগ, আইএসপিআর সম্পর্কে বিরূপ মন্তব্য করে সশস্ত্র বাহিনীর অঙ্গ সংগঠনকে বিতর্কিত করারও অপচেষ্টা চালানো হয়েছে। ক্ষুদ্র অংশ একটা দলীয় অফিসে বসে সেনাবাহিনী এবং আইএসপিআর সম্বন্ধে যে মন্তব্য করেছে, আমরা মনে করি যে সেটা ঠিক হয়নি। সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী উল্লেখ করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মন্তব্য করেন, জনস্বার্থ পরিপন্থী কোনো কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততার প্রশ্নই উঠতে পারে না। মাহমুদুল করিম চঞ্চল, চ্যানেল আই, ঢাকা। উন্নত দেশগুলো প্রতিশ্রুতি না রাখায় স্বল্পোন্নত দেশ এলডিসির তালিকা ছোট না হয়ে দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী। ঢাকায় 3 দিনের সম্মেলনের উদ্বোধন করে এ মুহিত বলেন, এলডিসি গঠনের সময় উন্নত দেশ যে পরিমাণ অর্থ সহায়তা দিত, 30 বছর পরও তাদের সহযোগিতা একই জায়গায় রয়েছে। দেখুন রিজভি নওয়াজের রিপোর্ট। ঢাকা শেরাটন হোটেলে স্বল্পোন্নত দেশের জন্য নতুন অংশীদারিত্ব শীর্ষক সম্মেলনের আয়োজক সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে আলোচকরা বাংলাদেশ সহ 49টি স্বল্পোন্নত দেশের আর্থসামাজিক অবস্থা তুলে ধরেন। 1971 সালে জাতিসংঘ দরিদ্রতম ও কম আয়ের দেশগুলোকে স্বল্পোন্নত শিরোনামে তালিকাভুক্ত করে। সে সময় এই তালিকায় ছিল 25টি দেশ। 40 বছর পর এসে তালিকা ছোট না হয়ে বরং গরিব দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49-এ। কিন্তু কেন? The worst performance was resource flow. In 91, it was 0.9%. In 2010, it is 0.9%. Not 0.09%. Against the target fixed in 1981 of 0.15 to 0.2%. 0.2%. This is the worst performance. I'm sorry to say so. 2011 সালে তুরস্কে চতুর্থ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোকে এক হয়ে আর্থিক সহায়তা বাড়াতে উন্নত দেশের ওপর চাপ সৃষ্টি করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী। Let's not talk about all the big targets. I want to limit the entire conference to one target only, 2%. 0.2% to the least developed country. মাথাপিছু আয় বাড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার চেয়ে মানব সম্পদ উন্নয়ন সূচক ভালো করে মধ্য আয়ের দেশের কাতারে ওঠা বাংলাদেশের জন্য সহজ বলে মত প্রকাশ করা হয় সম্মেলনে। শুক্রবার শেষ হবে 3 দিনের এই সম্মেলন। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।